বাঙালি অসাধারণ একটা জাতি। বাঙালি সহ্য করতে পারে তাই বলে এমন নয় যে বাঙালি অন্যায়ের জবাব দিতে পারে না বা দেওয়ার ক্ষমতা নাই। বাঙালি যখন জবাব দেয় তখন ওইটাই হয় সর্বশেষ জবাব। এটার প্রমাণ অতীতে 1971 স্বাধীনতা যুদ্ধ বা 24-এর গণ অভ্যুত্থান। অবশ্য দুটার পিছনে ভারতের ওই জঘন্য হাত ছিল। ভারত স্বার্থ ছাড়া বাংলাদেশকে বিন্দু পরিমাণও সাহায্য করবে না। যারা ভাবে ভারত বিনা স্বার্থে বাংলাদেশকে সাহায্য করবে তারা হয়তোবা বোকা আর নয়তো অন্ধ। 71-এ ভারতের স্বার্থ হাসিল হয়েছিল, কিন্তু 24-এ এসে সেটার নাই শেষ হয়ে গিয়েছে। আর দ্বিতীয় কোনো সুযোগ বাঙালি দেবে না। আপনারা ভারতের চারিদিকে মনোযোগ দিলে দেখতে পারবেন ভারতের চারিদিকে বন্ধু রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নেই। ভারতের পাশে যে দেশগুলো আছে তারা হয়তোবা ভারতের শত্রু, নয়তো একটি নিউট্রাল অবস্থানে রয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের জীবন হলো নদী। ওই নদীর মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের পরিকল্পনা করছে ভারত। বছরের একটা সময় পানির দরকার, পানি না দিয়ে মরুভূমি করে রাখো, এবং আর একটা সময় বন্যা দিয়ে ভাসিয়ে দাও, দেশ একাকাই ধ্বংস হয়ে যাবে। ভারতীয়দের মুখে এই কথা বেশি শোনা যায়। শিলিগুড়ি করিডোর, এটার আরেক নাম চিকেন নেক। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত, পূর্বে নেপাল এবং পশ্চিমে বাংলাদেশ। এর মাঝে অবস্থিত 60 কিলোমিটার লম্বা এবং মাত্র 20 কিলোমিটার প্রস্থের এই স্থানটি শিলিগুড়ি করিডোর। এই করিডোরটি ভারতের 7 সিস্টার রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সাথে জুড়ে রাখে। ভারতের জন্য সাউথ ইস্ট এশিয়াতে পৌঁছানোর একমাত্র রাস্তা এই শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোরের আশেপাশে অনেকগুলো দেশ আছে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চায়না। এই শিলিগুড়ি অঞ্চলটির মাটি বালিযুক্ত মাটি। এটার কারণে এখানে মজবুত স্থায়ী কাঠামো গড়া সম্ভব না। এটার কারণে এখানে রাস্তার সংখ্যা অনেক কম এবং শুধুমাত্র একটি রেলপথ রয়েছে। এছাড়াও ভারতের আসাম, ত্রিপুরা, মণিপুর রাজ্যের প্রতি বছর ব্যাপক বন্যা হয়। এটার কারণে ওইখানে ল্যান্ডস্লাইড এবং আর্থকুইকের মতো ঘটনা প্রতি বছর ঘটতে থাকে। ভারতের জন্য এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই একমাত্র পথ যেটার মাধ্যমে ভারত তাদের 7 রাজ্যে পৌঁছাতে পারে। ভারত চায়নার ভয়ে এখানে অনেকগুলো ক্যান্টনমেন্ট এবং এয়ারবেস নির্মাণ করেছে। এয়ারবেস এবং ক্যান্টনমেন্ট গোলকের ভিতরে সংযোগ হিসেবে একটি রেলওয়ে এবং কিছু কাঁচা পাকা সড়ক ব্যবহার করা হয়। ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ বাধে তাহলে এই বেসগুলোতে খাদ্য রসদের অভাব পড়বে। একই সাথে এই করিডোর থেকে চীনের দূরত্ব এতই কম যে তারা তাদের ভূমি থেকে এই করিডোরের উপরে হামলা চালাতে পারবে। চীন নিজের ভূমি থেকে 130 কিলোমিটার ভিতরে ঢুকলে শিলিগুড়ি করিডোরকে পুরোপুরি নিজের দখলে নিতে পারবে। চীন এই করিডোরটি দখলে নিলে ভারতের 7 রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বড় কোনো বাধা হবে না চীনের সামনে, কারণ এই 7 অঙ্গরাজ্য আগেও ভারতের বিরুদ্ধে বিরোধিতা করেছে, স্বাধীন হতে চেয়েছে, কিন্তু ভারত এটা চায় না। এজন্যই ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পশ্চিমবঙ্গের পুলিশ সব সময় সুরক্ষা দিতে থাকে। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এরা এই অঞ্চলে থেকে বাংলাদেশ, নেপাল, ভুটান ও চায়নার উপর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চালায়। আপনারা যদি চান রয়ের কার্যক্রম নিয়ে আমরা ভবিষ্যতে আরও একটি ভিডিও আনবো। চীন বরাবরই নিজের সামরিক স্থাপনা শিলিগুড়ি করিডোরের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছে। 2017 সালে চীন ও ভারতের ভেতরে সংঘর্ষ সংঘটিত ডোকলাম দ্বন্দ্বের মূল কারণ ছিল এটা। উল্লেখ্য, ডোকলাম মালভূমিকে আনুষ্ঠানিকভাবে ভুটানের অন্তর্ভুক্ত এবং ভারতের ভূখণ্ড ভুটানি ভূমি হিসেবে বিবেচনা করে থাকে, কিন্তু চীন এই ভূখণ্ডটির মালিকানা দাবি করে। ডোকলামের উত্তরে চীনের জাতিগত তিব্বত ও চুম্বি উপত্যকা এবং ভারতীয় শিলিগুড়ি করিডোর অবস্থিত। এমন অবস্থায় চীন ডোকলাম অঞ্চলের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারলে তাদের সামরিক উপস্থিতি শিলিগুড়ি করিডোরটির দোরগোড়ায় চলে আসবে এবং তখন এই করিডোরটির নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। ভারত কোনোভাবে চায় না চীন ডোকলামের আশেপাশে থাকুক। অনেক আগে চায়না একটি সড়ক নির্মাণ করতে চেয়েছিল। সড়কটি নির্মাণ হলে চায়না ইয়ংডং এবং ডোকলামের ভেতর একটি সংযোগ সড়ক হতো, ফলে চায়না চিকেন নেকের অনেক কাছাকাছি চলে আসতে পারত এবং তাদের ভারী অস্ত্রপাতি নিয়ে যেতে পারত। কিন্তু ভারত এটার বাধা দিতে ডোকলামে প্রবেশ করে। প্রায় 2.5 মাস এই ডোকলাম দ্বন্দ্ব চলতে থাকে। 2017 সালে অক্টোবরে দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। এই সমঝোতা অনুযায়ী ভারত ডোকলাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়। বিপরীতে চায়না সড়ক নির্মাণ বন্ধ করে দেয়, কিন্তু তারা এখানে বিশাল সামরিক স্থাপনা নির্মাণ কখনোই বন্ধ করেনি। এখন ডোকলাম তো ভুটানের অংশ, এজন্য ভারত ভুটানের অনুমতি ছাড়া হস্তক্ষেপ করতে পারবে না। এই জন্য 2020 সাল থেকে লাদাখে চীন ভারত সংঘর্ষ চলে যাচ্ছে। অন্যদিকে চিকেন নেকের নিরাপত্তা ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলেছেন সেনাবাহিনী 130 কিলোমিটার এগিয়ে গেলে ভারতের 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন ভারত বাংলাদেশকে সংযোগ হিসেবে ব্যবহার করতে চাইবে, আর এটা চায়না ভালো করে জানে। এই জন্য তিস্তা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাচ্ছে। এটার ফলে বাংলাদেশের উপর ভারতের প্রভাব অনেক দিক থেকে কমে যাবে। তিস্তার ব্যাপক কর্মযোগের ফলে চাপে পড়বে ভারত। তখন বাংলাদেশের সাথে উল্টোপাল্টা কিছু করার আগে 10 বার ভাবতে হবে ভারতকে। কোনো যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ যদি ভারতকে অস্ত্র সামগ্রী বহন করতে দেয় তাহলে চায়নার কাছে বাংলাদেশের একটি শত্রু রাষ্ট্রতে পরিণত হবে।
এবং বাংলাদেশ চায়না ভারতের দ্বন্দ্বের ভিতরে পড়বে। এজন্য বাংলাদেশের পানি উন্নয়ন প্রকল্প, বিভিন্ন মেগা প্রজেক্টে অর্থায়ন এবং নির্মাণে চায়না সাহায্য করতে আগ্রহী। রোহিঙ্গা সমাধান চায়নার পক্ষেই সম্ভব। চায়নার কাছে আধুনিক সামরিক সরঞ্জাম রয়েছে। বাংলাদেশের সামরিক সরঞ্জামের বৃহত্তম অংশই চায়নার। এমন অবস্থায় আমরা আমাদের জাতির স্বার্থ দেখে চায়নার পাশে দাঁড়ালে সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এর বিপরীতে ভারত চায় আমাদের শুধু ব্যবহার করতে, আর যখন আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো তখনই তারা নদীমাতৃক দেশটিকে বাদ দিয়ে একবার মরুভূমি করবে এবং আরেকবার বন্যা দিয়ে ধ্বংস করে দিবে। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, এখন না হলে আর কোনোদিনও হবে না।